নমস্কার, আমি সৃজা। দৈপায়ন ভট্টাচার্য এই নামটা আজকে অন্তত আপনারা সবাই জেনে গেছেন। দৈপায়ন একজন আইটি কর্মী ছিলেন পেশায়। খুব বড় মাপের চাকরি করতেন, বিশাল টাকা মাইনের চাকরি, সুন্দর সাজানো বাড়ি গাড়ি, বিদেশ ট্যুর, কোনো কিছুর অভাব ছিল না। কোথাও গিয়ে বোধহয় একটু ছুটির অভাব ছিল, আর সেই কারণের জন্যই অফিসের 7 তলা থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দিলেন দৈপায়ন। কেন দিলেন জানা নেই, কারণ ওনার ব্যক্তিগত জীবন জানা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আপনার আমার পক্ষে যেটুকু বোঝা সম্ভব সেটা হচ্ছে যে দৈপায়নের জীবনে কোথাও গিয়ে একটা বিষণ্ণতা ছিল। কেন এই বিষণ্ণতা, কেন এই ডিপ্রেশন, সেটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্স লাগে না। আমাদের চারপাশ, আমাদের সমাজ, আমাদের রাজনৈতিক ওঠাপড়া দেখলে আমরা মোটামুটিভাবে বুঝতে পারি শ্রমজীবী মানুষ কেন বিষণ্ণ হয়ে যাচ্ছেন। আর এই দৈপায়নের যে ঘটনা, জীবন শেষ করে দেওয়ার যে ঘটনা, সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তার একটা ছোট করে পরিসংখ্যান আমি আপনাদের দিচ্ছি, খুবই ছোট, এর বাইরেও অনেক বড় লিস্ট রয়েছে। সব কিছু দেওয়া মানে পুরো লিস্ট দেওয়া তো সম্ভব নয় এই স্বল্প পরিসরে, তাও ছোট করে যেটুকু দেওয়া যায় একটু জানাচ্ছি। জুলাই 2024 ইওয়াই কোম্পানির কেরালা ব্রাঞ্চের একজন কর্মী, তিনি কাজের প্রেশার সামলাতে না পেরে আত্মহত্যা করেছিলেন। জাস্ট কয়েক মাস আগে, গত বছরের কথা। তারপরের মাসেই 26শে সেপ্টেম্বর 2024 এইচডিএফসি ব্যাংকের লখনৌতে একজন কর্মী, তিনি অফিসে কর্মরত অবস্থায় বলেছিলেন তার শরীরটা একটু খারাপ লাগছে। এরপর তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই একই মাসে মুম্বাইতে একজন ব্যাংক ম্যানেজার, তিনি রীতিমতন গাড়ি থামিয়ে সমুদ্রে ঝাঁপ মারেন। পরে তার পরিবারের তরফ থেকে বলা হয় যে কাজের এত প্রেশার তিনি সামলাতে পারছিলেন না, তার জন্য ডিপ্রেসড ছিলেন। অক্টোবর 2024 উত্তরপ্রদেশে টার্গেট অ্যাচিভ না হলে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হবে, এই কারণের জন্য একজন কর্মী আত্মহত্যা করেছিলেন। একজন বেসরকারি কোম্পানির কর্মী আত্মহত্যা করেছিলেন। এরপরেও অসংখ্য ঘটনা রয়েছে যেগুলো আপনার আমার নজরে আসেনি। অনেক সময় সব খবর আমরা জানতে পর্যন্ত পারি না। তো এরকমই চলছে। ইতিমধ্যেই আমরা জানি অ্যামাজন থেকে প্রায় 1300 কর্মীকে ছাঁটাই করা হয়েছে। এছাড়াও আরও অসংখ্য ব্রাঞ্চ বন্ধ হয়ে যাচ্ছে, কথায় কথায় হায়ার অ্যান্ড ফায়ার হয়ে যাচ্ছে। টার্গেট অ্যাচিভ করতে না পারলে বসের, ম্যানেজারের অকথ্য অপমান সহ্য করতে হচ্ছে। আর চাকরি চলে যাওয়ার ভয় তো নিত্য নৈমিত্তিক ঘটনা। চাকরি চলে যাওয়ার ভয়ে রাতে ঘুম হচ্ছে না। এই সমস্ত কিছু মিলিয়ে এমন এক বিষণ্ণতা, এমন এক বিপন্নতা ঘিরে ধরছে এই সমস্ত মানুষকে যে তারা বাধ্য হচ্ছেন কখনো নিজের জীবন শেষ করে দিতে, কখনো বা অসুস্থ হয়ে পড়ছেন। কিন্তু কেন এই সংকট, কেন হচ্ছে এগুলো? আসলে আমাদের ছোটবেলায় একটা রচনা পড়ানো হতো বইতে, যে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। আমার মনে হয় এই সময়ে এসে দাঁড়িয়ে, একবিংশ শতাব্দীতে এসে দাঁড়িয়ে আমাদের আরও একটা রচনা পড়ানো ভীষণ দরকার। সেটা হচ্ছে পুঁজিবাদ অভিশাপ না আশীর্বাদ। পুঁজিবাদ খুব কমন একটা টার্ম, আমরা সবাই জানি এই পুঁজিবাদ। এই পুঁজিবাদ ছাড়া আমাদের জীবন বা আমাদের দেশ আগে যাওয়া সম্ভব নয়, দেশের উন্নতি সম্ভব নয়। কিন্তু আবার পুঁজিবাদ এমন একটা সূক্ষ্ম বিষয়, সেটা সবসময় দেশকে এগিয়ে নিয়ে যায় না। খুব প্যারালাল মাত্রায় রিয়াক্ট করে এই তিনটে সত্তা, দেশ, পুঁজিবাদ আর মানুষ। আসলে দেশের সরকারকে, রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে হয় যে পুঁজিবাদ ঠিক কোন কাজে লাগবে। পুঁজিবাদ কি সমাজের স্বার্থে, সমাজের সার্বিক উন্নতিতে কাজে লাগবে, নাকি ব্যক্তি স্বার্থে কাজে লাগবে। আমাদের এদেশে, ভারতবর্ষে, পুঁজিবাদ যে শুধুমাত্র ব্যক্তি স্বার্থে কাজে লাগছে তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে, সমীক্ষা বলছে এদেশের 73% সম্পদ যাচ্ছে মাত্র 3% মানুষের কাছে। পাশাপাশি অক্সফ্যাম রিপোর্ট এবং অর্জুন সেনগুপ্ত রিপোর্ট বলছে যে বেশিরভাগ মানুষের, 60%-এর ওপরের মানুষের দৈনিক গড় আয় দিনে 25 টাকাও নয়। এবং তার ফলেই আমরা দেখতে পাচ্ছি হাঙ্গার ইন্ডেক্সে কিভাবে 105 নম্বরে চলে যাচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের প্রায় 60-65% মানুষ একবেলা খেতে পান না। অর্জুন সেনগুপ্ত রিপোর্ট এরকমই
জানাচ্ছে আমাদেরকে, অক্সফামের রিপোর্ট এরকমই জানাচ্ছে আমাদেরকে। পঞ্চম অর্থনীতির রাষ্ট্র ভারতবর্ষে, সেখানে এই বিপন্নতা এবং এই বিষণ্ণতা আমাদেরকে নিঃসন্দেহে ভীষণভাবে চিন্তিত করে। কারণ আত্মহত্যা বিষয়টা বা এই জীবন শেষ করে দেওয়া বিষয়টা গত ৭৭ বছর ধরে, মানে স্বাধীনতার পর থেকে আমরা কৃষকদের মধ্যে শুনে এসছি। ঋণ নিয়েছে, শোধ করতে পারবে না, তাই আত্মহত্যা করতে হয়েছে। কৃষক আত্মহত্যার রেশিও সব থেকে বেশি মহারাষ্ট্রে, আমরা সেটাও জানি। কিন্তু কৃষকদের যাপন আমাদের এই শহুরে মানুষ যারা আমরা রয়েছি তাদের থেকে একটু আলাদা। সেই কারণের জন্য আর কোথাও গিয়ে ৭৭ বছর ধরে এই রেশিওটা শুনে শুনে কোথাও গিয়ে আমরা বোধহয় বিষয়টাকে নর্মালাইজ করে ফেলেছি, তেমনভাবে আমাদেরকে আর ধাক্কা দিচ্ছে না। আমরা শুনেছি শ্রমিকের মৃত্যু কখনো যথারীতি, মানে ঠিকঠাক পরিমাণ যে ওয়েজেস সেটা না পেয়ে, আমরা দেখেছি শ্রমিকদের পরিযায়ী শ্রমিক হয়ে যেতে। এগুলো খুব কমন ছিল একটা সময়, এখনও রয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটাকে কমন করে দেওয়া হচ্ছে বা একেবারে নর্মালাইজ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে আপনার আমার ঘরের লোকজন, যে আইটি সেক্টরটায় চাকরি করে বা যে সেলস জবটা করে বা যে এইচআরটা হয়, তাদের যে যাপন, সেখানেও এই জীবন শেষ করে দেওয়ার যে টেন্ডেন্সিটা, সেটা ধীরে ধীরে নর্মাল হয়ে যাচ্ছে। সেটা কি বুঝতে পারছেন? এটা কিন্তু চিন্তার বিষয়, এটা নিয়ে একটু ভাবতে হবে আমাদের। কিন্তু এরকম হচ্ছে কেন? এই ধরুন আইটি, সেলস, মার্কেটিং, বিজনেস ডেভেলপমেন্ট, এইচআর, টেলিকলিং, মানে যে সমস্ত সেক্টরে আপনার আমার পরিবারের সাধারণ ছেলেমেয়েরা চাকরি করেন, তারা এতটা ডিপ্রেসড হয়ে যাচ্ছেন কেন? তারা এতটা বিপন্ন হয়ে যাচ্ছেন কেন যে তারা নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছেন? আসলে সমাজবিজ্ঞান বলছে যে এই সমস্ত সেক্টরে চাকরি করা যে সমস্ত এমপ্লয়িরা রয়েছেন, তারা আসলে কর্মক্ষেত্রের দিক থেকে ভীষণভাবে একা, আর তার সঙ্গে অতিরিক্ত কাজের প্রেশার যা মানসিক স্নায়বিক চাপ সৃষ্টি করছে। এটা শুধুমাত্র সমাজবিজ্ঞান বলছে এরকম নয়, তার পাশাপাশি ওয়েস্টার্ন সোশিওলজিতে ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি বলে একটা স্পেশাল পেপার পড়ানো হয়। সেটা কোনো মার্ক্সবাদী লেনিনবাদী ধ্যান ধারণা নয়, সেটা সাধারণ ইন্ডাস্ট্রিয়াল কনসেপ্ট। বলছে যে কর্মক্ষেত্রে, এই সমস্ত কর্মক্ষেত্রে কোনো রকম কোনো ট্রেড ইউনিয়ন না থাকায়, শ্রমিক সংগঠন না থাকায় মানুষ ভীষণভাবে একা হয়ে পড়ছেন। তারা নিজেদের যন্ত্রণা ভোগ করে নেওয়ার জন্য, ভাগ করে নেওয়ার জন্য কাউকে পাচ্ছেন না, আর সেই কারণের জন্য তারা নিজেদের জীবন দিতে পিছুপা হচ্ছেন না। অর্থাৎ যে সমস্ত কর্মীরা খুব বড় সংস্থায় চাকরি করছেন এই মুহূর্তে, তারা 14 তলায়, 15 তলায়, 16 তলায় শীতাতপ নিয়ন্ত্রিত কিউবিকলে বসে রীতিমতন হোয়াইট কলার জব করছেন, আর মনে মনে ভাবছেন যে শ্রমিক সংগঠন করা, ট্রেড ইউনিয়ন করা, এগুলো তো ওই নিচু শ্রেণীর মানুষের কাজ, কালো কুলো শ্রমিক শ্রেণীর কাজ, যারা ধুলো ঘাটে রাস্তায় ঘোরে তাদের কাজ না। আপনি ভুল করছেন। আপনিও একজন শ্রমিক, শুধুমাত্র একটু উচ্চমানের শ্রমিক। তাই আপনি যত একা হয়ে যাবেন, মানে আপনার সবসময় আপনার এমপ্লয়ার চাইবে আপনাকে একা করে দিতে, কারণ এই একা যত আপনাকে করে দেওয়া হবে, তত আপনাকে ইচ্ছে মতন নিংড়ে নেওয়া যাবে। ওই বিভিন্ন স্লিপ দেওয়া হয় না, পিঙ্ক স্লিপ, রেড স্লিপ, ইয়েলো স্লিপ, বিভিন্ন কারণের জন্য, বিভিন্ন সমস্যার কারণে এই সমস্ত স্লিপ দিয়ে আপনাকে আরও বেশি পাকে চক্রে কতটা কাজের মধ্যে ডুবিয়ে রাখা যায়, কত বেশি নিংড়ে রাখা যায়। এবং আপনি যে একা, আপনার জন্য বলার একটা কোনো লোক নেই, গোটা অফিসটায় সবাই শুধুমাত্র লবিবাজি করে যাচ্ছে আর নিজের আখের গোছাতে ব্যস্ত হয়ে যাচ্ছে। এইটা এমপ্লয়াররা এই সুবিধাটা নিচ্ছে, আর আপনি, আমি, আমরা যারা চাকরি করছি, যারা দুমুঠো অন্যের সংস্থানের জন্য নিজের জীবন নিংড়ে দিচ্ছি, তারা একটু একটু করে একা হয়ে যাচ্ছে, তারা একটু একটু করে বিপন্ন হয়ে যাচ্ছে। আর এইখানেই ট্রেড ইউনিয়নের গুরুত্ব, এইখানেই শ্রমিক শ্রেণীর সংগঠনের গুরুত্ব। এটা আপনাকে বুঝতে হবে। শ্রমিক শ্রেণীর সংগঠন আসলে নিচু শ্রেণীর মানুষের সংগঠন নয়। শ্রমিক আপনিও, একটু উচ্চমানের শ্রমিক, কিন্তু আপনিও শ্রমিক। ঝরিয়ার একজন সাংসদ ছিলেন, সিপিআইএম এর একজন সাংসদ এ কে রয়। তিনি নিয়মিত স্টেটসম্যানে লিখতেন। তিনি লিখেছিলেন যে যখন তিনি থাকতেনই ওই ঝরিয়ার ওইদিকে কয়লা খনির ওখানে, শ্রমিক শ্রেণীর মধ্যে তিনি সিটুর নিজেদের একটা সংগঠন তৈরি করেছিলেন। 3 বারের সাংসদ ছিলেন, কিন্তু তাঁর কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। পরবর্তীতে যখন সিস্টেম হয় যে সাংসদদের মাইনে ঢুকবে ব্যাংকের মাধ্যমে, তখন তিনি ব্যাংক অ্যাকাউন্টটা বাধ্য হয়ে করেছিলেন। যাই হোক,
বড় ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট ছিলেন, কিন্তু সেই সমস্ত চাকরি বাকরি ছেড়ে দিয়ে ওই ঝরিয়ার কয়লা খনির শ্রমিকদের সংগঠন করতে সারা জীবন ওখানেই কাটিয়ে দিয়েছেন। তার সঞ্চয়ে ছিল একটা তক্তপোষ, একটা লোহার বাক্স। তো সেই একে রয় তিনি লিখেছিলেন যে দেখা যাচ্ছে, সমীক্ষায় দেখা যাচ্ছে যে যখন যেখানে ধর্মঘট হয়েছে তখন সেখানে সব সময় উৎপাদন বেড়েছে। ধর্মঘট হয়তো অনেক দিন চলেছে, হয়তো 15 দিন 20 দিন ধর্মঘট চলেছে, কিন্তু বছর শেষে যখন হিসেব মেলাতে গেছেন তখন দেখা গেছে যে যখন যেখানে ধর্মঘট হয়েছে সেখানে সবসময় উৎপাদনশীলতার পরিমাণ বেশি হয়েছে। কেন? কারণ মানুষ যখন সঙ্গবদ্ধ হয়ে যায়, মানুষ যখন বোঝে যে আমার সংহতি জানানোর আমার পাশে একজন লোক রয়েছে, আমি একা নয়, যখন মানুষ ভাগ করে নিতে পারেন তার জীবনের বিপন্নতা, তখন মানুষ কিন্তু তার একদিক থেকে তার উৎপাদনশীলতায় ভালো হয়, গুণমান বৃদ্ধি পায়, তার উৎপাদনশীলতার ইচ্ছা বৃদ্ধি পায়, কাজের ইচ্ছা বৃদ্ধি পায়, এবং একই সঙ্গে তার মনের যে কালো দিকটা তৈরি হচ্ছে, যে ডিপ্রেশনটা তৈরি হচ্ছে, যে কারণের জন্য মানুষ নিজের প্রাণ নিয়ে নিতে পারছেন, সেটা অনেকটাই কমে যাচ্ছে। আমরা জানি যে কেন্দ্রীয় সরকার মোদিজি এই মুহূর্তে শ্রম আইন বাতিল করে দিয়ে শ্রম কোড চালু করতে চাইছেন। এমনিতেও শুনতে পাচ্ছি আমরা L&T থেকে শুরু করে বিভিন্ন সংস্থার মালিকরা কি বলছেন। তারা বলছেন রীতিমতন যে তোমরা আর বাড়ি যেও না, সারাদিন অফিসে থাকো, এমনকি রবিবার পর্যন্ত কি করবে বউয়ের মুখ দেখে, বাড়িতে থাকার দরকার নেই, অফিসেই থাকো, কাজই করো। অর্থাৎ মেন্টাল হেলথ বলে যে আর কিচ্ছু থাকবে না, সেটা বোঝা যাচ্ছে যদি এই শ্রম আইন হে মার্কেটে অত শত শ্রমিকের রক্তে ভেজা রাস্তার মাধ্যমে যে শ্রম আইন তৈরি হয়েছিল যে 8 ঘন্টা কাজ করবে শ্রমিকরা, বাকি 8 ঘন্টা ঘুমাবে, বাড়িতে থাকবে, রেস্ট নেবে, এই যে সিস্টেমটা চালু হয়েছিল সেটা তুলে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। শ্রম কোড চালু করতে চাইছে যাতে এমপ্লয়াররা তাদের ইচ্ছে মতন, কোম্পানিগুলো ইচ্ছে মতন নিংড়ে নিতে পারে তাদের এমপ্লয়ীদের, তাদের শ্রমিকদের। আর তারই বিরুদ্ধে আগামী 20 এপ্রিল বামেদের ব্রিগেড কি করবেন? এইভাবে নিজেকে জাঁতা কলে, চাকরির জাঁতা কলে, হোয়াইট কলার চাকরির জাঁতা কলে নিজেকে পিষবেন, নাকি প্রতিবাদ করবেন শ্রমিক শ্রেণীর সঙ্গে মিলিত হয়ে, তাদের সঙ্গে গলা মিলিয়ে বলবেন যে না, এই অন্যায় মানব না? সেটা আপনার সিদ্ধান্ত। তবে আপনাদেরকে আরও একবার জানিয়ে দিই, আগামী 20 এপ্রিল বামেদের ব্রিগেড রয়েছে, শ্রমিক শ্রেণীর ব্রিগেড রয়েছে। এই আপনাদের এই দৈপায়নদের কথা সেখানে বলা হবে। এই দৈপায়নরা যাতে এভাবে জীবন শেষ না করে দিতে পারে, যাতে তারা বুঝতে পারেন যে তাদের পাশে আসলেই অসংখ্য মানুষ রয়েছেন, তার জন্যই এই ব্রিগেড। আসুন ব্রিগেডকে আমরা শক্তিশালী করি, আমরা শ্রমিক শ্রেণীর গলা আরও জোরে একেবারে দিল্লি পর্যন্ত পৌঁছে দিই, এবং আমরা প্রতিবাদ জানাই যে না, এভাবে শ্রম আইন তুলে দিয়ে শ্রম কোড চালু করা যাবে না।